সেই রেল লাইনের ধারে মেঠো পাটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়স নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে সেই রেল লাইনের ধারে মেঠো পাটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়স নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে ওকা ফিরবে ঘরে ফিরবে সে কি ফিরবে নাকি ফিরবে না ওকা ফিরবে ঘরে ফিরবে সে কি ফিরবে নাকি ফিরবে না সেই রেল লাইনের ধারে মেঠো পাতার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়স নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো অশ্রু মোছে না আর গোপনে আচলে মুখ লুকিয়ে বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো অশ্রু মোছে না আর গোপনে আচলে মুখ লুকিয়ে শুধু শূন্যে চেয়ে থাকে ওই আকাশের সীমা পেরিয়ে শুধু শূন্যে চেয়ে থাকে ওই আকাশের সীমা পেরিয়ে সেই রেল লাইনের ধারে মেঠো পাতার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়স নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে দস্যু ছেলে সেই যুদ্ধে গেল ফিরল না আর তার শূন্য হৃদয়টা গুমরে কাঁদে হাহাকার দস্যু ছেলে সেই যুদ্ধে গেল ফিরল না আর তার শূন্য হৃদয়টা গুমরে কাঁদে হাহাকার সে তো ভাবছে খোকা ফিরবে লাখো মানুষের বাধা পেরিয়ে সে তো ভাবছে খোকা ফিরবে লাখো মানুষের বাধা পেরিয়ে সেই রেল লাইনের ধারে মেঠো পাতার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়স নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে সে কি ফিরবে নাকি ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে সে কি ফিরবে নাকি ফিরবে না সেই রেল লাইনের ধারে মেঠো পাতার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়স নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে আমার পূর্ণ কুটির আজ থেকে এই বাড়ির সবার সমস্ত দায়িত্ব তোমার জানো প্রভা প্রথম স্ত্রী মারা যাওয়ার পর এই আমি প্রথম অন্দর মহলে প্রবেশ করলাম লোকজন তো অনেকই দেখছি তোমার আপনজন বলতে কেউ নেই না, আপন বলতে মানে নিজের আত্মীয় স্বজন বলতে যা বোঝায় তেমন কেউ নেই তবে প্রথম স্ত্রীর আমার সঙ্গে যে ডাক্তার ভদ্রলোক এসেছে না উনি এখানে প্র্যাকটিস করতে চাই
তোমার এই জায়গাটা না খুব পছন্দ। শহর নয়, গ্রামও নয়, শহরতলি। হ্যাঁ, আধুনিক জীবনযাত্রা সব কিছুই এখানে পাওয়া যায়। জেলা শহর মাত্র 2 মাইল দূরে। তাহলে তো শেখরের পক্ষে খুবই ভালো হবে বলো। তুমি যদি একটুখানি সাহায্য করো না, তাহলে ওর পক্ষে দাঁড়িয়ে যেতে সুবিধা হবে না মোটো। ডাক্তারের উপর তোমার একটু দুর্বলতা আছে প্রভা। দুর্বলতা? ভয় নেই প্রভা, ভয় নেই। আমি তোমার সাথে পরিহাস করেছি। ডাক্তারকে আমারও বেশ ভালো লেগেছে। উনি যদি আমাদের এখানে থাকেন। তুমি বললেই থাকবে। জায়গাটা ওর খুব পছন্দ নেই জানো, তাই আমাকে বললে। তুমি যদি ওকে বলে দাও না, তাহলে ও থেকে যাবে। তোমার আদেশকে আমি অমান্য করতে পারি প্রভা? এই কথাই বলে বিদ্বেষী তরুণীর ভাষা বেবি করিয়সী। তাই বুঝি, তাই বুঝি। তুমি বুঝি বুড়ো? বুড়ো না হলে এই দেখুন কর্তাবাবু, ইংরেজিতে নাম, বাপের নাম, গ্রামের নাম, জেলার সব কিছু লিখেছে। মাস্টার মশাই বলে বড় হলে নাকি দাদাবাবু 10 ম্যাজিস্ট্রেট হবে। রামো, হ্যাঁ, ইংরেজিতে কবিতা ঘর ঘর করে বলছে। 5 বছরের ছেলে এখনই এই বড় হলে যে রাজ্য জয় করে ফেলবে। দেখেন দেখুন কর্তাবাবু, দেখেন হাতের লেখা কত সুন্দর দেখছেন। তুই এখন যা রামু, আচ্ছা, তুই এখন যা। এখন আর বিরক্ত করিস না। একবার দেখুন না। যা রামু, যা যা যা। দেখুন, হ্যাঁ বাবু, ইংরেজিতে দেখুন না, শঙ্কর পাল চৌধুরী, পিতা বীরেন্দ্র নারায়ণ চৌধুরী, গ্রাম হলুদপুর। মাস্টারমশাই বলেছে বড় হয়ে এ ছেলে বংশের মুখ উজ্জ্বল করবে। শঙ্করকে? এই শঙ্কর, শঙ্কর মানে শঙ্কর হচ্ছে একটা ছেলে। ও সব নিয়ে তোমাকে ভাবতে হবে না প্রভা। এই 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 বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? সাবেকি আমলের বাড়ি। শঙ্কর নারায়ণ তাহলে তোমার প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান? হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওকে তোমার কাছে একদম ঘেঁষতে দেব না। ও রামুর কাছেই থাকবে। তোমার প্রথম স্ত্রীর সন্তান আছে, একথা তুমি আগে আমাকে জানাওনি কেন? কি আশ্চর্য, কি আশ্চর্য! 5 বছরের একটা বাচ্চা। আমার বাবাকে তোমার জানানো উচিত ছিল। আমার বাবার বিশ্বাসের সুযোগ নিয়েছো তুমি। দেখো প্রভা, কি দেখবে? তোমার বাবা হচ্ছেন আমাদের এই স্টেটের উকিল। আমি ভেবেছিলাম তিনি হয়তো আমার সম্বন্ধে সবকিছুই জানেন। বাবাও আমাকে বলেনি কিছু। আমি তোমাকে ছুঁয়ে বলছি প্রভা, তোমার অমর্যাদা আমি করব না। আমার যদি ছেলে হয়, সে ছেলে যাতে এই সম্পত্তির অধিকার হয়, আমি তার পাকাপাকি ব্যবস্থা করব।
আচ্ছা 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 প্রভা, আমি ডাক্তারকে এখনই পাঠিয়ে দিচ্ছি। চুপচাপ শুয়ে থাকো গিয়ে। রোমাঞ্চক জুলিয়েট, আমার জীবনের, আমার কুমারের জীবনের মধুর স্বপ্নগুলোকে একেবারে ধূলিসাৎ করে দিলেন। দু জীবনে বিয়ে হবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। শেখর আমাকে বিয়ে করতে চেয়েছিল। হ্যালো ম্যাডাম, এই অশোকটা তুমি বাদিয়ে বসলে। শেখর, শেখর তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। এই নরকের মধ্যে আমি এক মুহূর্ত থাকতে চাই না, দুটো দিনও থাকতে চাই না। প্লিজ 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 শেখর, প্লিজ প্লিজ। কি ব্যাপার, পাগলামি শুরু করলে কেন? লোকটা ধাপ্পাবাজ, আগের পক্ষে সন্তান আছে এ কথা ঘুণাক্ষরও আমাকে বলেনি। আমি এখানে কিছুতেই থাকবো না শেখর, এখানে কিছুতেই থাকবো না। সন্তান আছে? হ্যাঁ সন্তান আছে। 5 বছরের একটা ছেলে আছে। যাই হোক, সন্তানের কথা তোমার বাবা কি জানতেন না? বোধহয় বাবা জানতো না, আর জানলেও বাবা আমাকে কিচ্ছু বলেনি। বলবে কি করে? বড় বড় মাছ ঝুড়ি ঝুড়ি আম খাইয়ে বাবাকে বশ করে নিয়েছে ওই লোকটা। শেখর, 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 তুমি তো একদিন আমাকে ভালোবাসতে শেখর। বাস্তব নয়, আজও বাসি। তাহলে তাহলে এখান থেকে তুমি আমাকে নিয়ে চলো, এই নরক থেকে তুমি আমাকে নিয়ে চলো। আহা, হাতটা ছেড়ে দাও না, কেউ দেখে ফেলবে যে। দেখো দেখো, আমি কাউকে পরোয়া করি না। আমার মধুর স্বপ্নগুলোকে যে ব্যর্থ করে দিয়েছে। আর তুমি তো জানতে বীরেন্দ্র বাবু আগে একবার বিবাহ করেছিলেন। জানতাম জানতাম, কিন্তু এটা জানতাম না ওর 5 বছরের যাই হোক, ছেলে আছে। আমাকে একটু ভাবতে দাও। কিভাবে আমাকে একটু ভাবতে দাও। 5 বছরের সন্তান আছে, হ্যাঁ। তাহলে ছেলেটাকে যদি শেষ করে দেওয়া হয়। না শিখো না, ওসব কাজ করতে যেও না। ওই করেই একবার তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, পয়জনিং করে ছেলেটার বুদ্ধিবৃত্তি যদি নষ্ট করে দেওয়া যায়। এই পুলিশে ঝামেলা হবে না তো? তুমি ভুলে যাচ্ছ রত্নপ্রভা, আই এম এ ডক্টর। ইচ্ছে করলে ওই ছেলেটার চোখ আমি বন্ধ করে দিতে পারি। ওসবের সব শোনো, এদিকে শোনো শোনো না, ওসবের কিছু দরকার নেই, বুঝতে পেরেছো? তুমি আর বুদ্ধিবৃত্তি একবারে নষ্ট করে ফেলে দাও। আমি চিরজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। অলরাইট, আমার দিকটাও একটু ভেবে চিনতে দেখো। আর স্ত্রী হিসেবে তোমাকে পাইনি, বান্ধবী হিসেবে অন্তত করুণা দৃষ্টি রেখো। ছেলেটাকে সব সময় আদর করবে, যেন বিমাতার বিষদৃষ্টি কারো চোখে না পড়ে। লোকে জানবে শপথটি পুত্রের উপর তোমার অসীম মমতা। আমার মধুর স্বপ্নকে যে ভেঙে দিয়েছে, আমিও তাকে কিছুতেই সহজে রেহাই দেব না। আমার বুকটা যেমন ভাবে জ্বলছে, ওকেও আমি তেমনি ভাবে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তবেই আমার নাম রত্নপ্রভা। কার হুকুমে জমিদারের খাস জমিতে বাড়ি তুলেছ?
আগে হুজুর বসবাসের জন্য আমি ঘরটা করিনি। গরিব চাষাপোষাদের ছেলে মেয়েরা অজ্ঞতা অন্ধকারে ডুবে আছে, তাই আমি চাষা ভূষারা যার নামে যাক, আমার আদেশ আজ রাত্রির মধ্যে ঘরটা ভেঙে ফেলে, নইলে মারের চোটে তোমার বাপের নাম ভুলিয়ে দেবো বেটা। আগে আগে অনেক কষ্টে আমি ঘরটা করেছি। কাছাকাছি একটা প্রাথমিক স্কুল নেই, যাতে গরিবের ছেলে মেয়েরা লেখাপড়া শিখতে পারে। অনুগ্রহ করে ঘরটা ভেঙে দেবেন না হাজার। ঘরটাকে ভেঙে দাও, তারপর চিন্তা করে দেখবো অনুগ্রহ করা যায় কিনা। কিন্তু জমিটা কি তোমার? আগে না, তাহলে জমিদারকে না জানিয়ে ঘর তুলেছ কেন? আগে জায়গাটা দীর্ঘদিন খালি পড়েছিল তাই। Shut up, bloody! খালি পড়েছিল তো তোমার বাবার কি? এরকম শত শত বিঘে জমি আমাদের খালি পড়ে আছে, তাহলে কি সেগুলো তোমরা জবরদখল করবে? আগে ব্যক্তিগত কাজের জন্য ঘর তোলা হয়নি হুজুর, অশিক্ষা অজ্ঞতা দূর করার জন্য। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ সদানন্দ? এতদিন কোথায় স্কুল চালিয়েছিলে? আগে আমার বাড়িতে, আমার সমস্ত মেয়ে বাড়িতে এসেছে, তাই ওই জমিটাই। বাপের জমিদারি পেয়েছে শালা। হুজুর আপনি ভদ্র সন্তান। হোয়াট? কি বলতে চাও তুমি? আমি একজন শিক্ষক হতে পারি, আমি দিন দারিদ্র, কিন্তু সবাই আমাকে সম্মান করে। বয়সে আমি আপনার চেয়ে অনেক বড়, অথচ এমন ভাষায় কথা বলছেন। ও, অসম্মান করা হয়েছে? হুজুর সায়েন্সা বলে কুন্নিশ করতে হবে নাকি? আগে চুপ শুয়ার! আর একটা কথা বললে আমি তোমাকে এমন শিক্ষা দেব জীবনেও ভুলতে পারবে না। আমার আদেশ আজ রাত্রির মধ্যে ঘরটা ভেঙে ফেলবে, নইলে আগে আমি একবার জমিদার বাবুর সঙ্গে। জমিদার আমি না, আপনি জমিদার নন, কি? আপনি হচ্ছেন ম্যানেজার। কি কি বললি? কি বললি শুয়ার? বেরো বেরো বেরো! আগে আই সি গেট আউট আজকেল! এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, নইলে দারোয়ান ডেকে এনে ঘাড় ধাক্কা ধরে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেবো। তোর ছোট লোক জানোয়ার কোথাকার! কি হয়েছে পুলক, কি হয়েছে? এই যে জামাই বাবু, এই ছোট লোকটা রাজপথে দেখেছেন আমাদের বিনা অনুমতিতে ঘাস জমি দখল করেছে, আমার চোখ রাঙিয়ে। আপনি সত্যের অপলোপ করছেন। শাট আপ ব্লাডি! আমার মুখের উপর কথা বললে আমি তোমাকে এমন শিক্ষা দেব। দাঁড়াও পুলক, ব্যাপারটা আমি তলিয়ে দেখতে চাই। এতে বোঝাবুঝির কি আছে জামাই বাবু? আমাদের খাস জমি দখল করে নিয়ে আপনি কি জমিদারের খাস জমিতে বাড়ি করেছেন? আগে না হুজুর। না হুজুর কি রে বেটা? না হুজুর কি? নবীপুরের 4 কাঠা জমি। থামো পুলক, থামো, ওকেই বলতে দাও। দেখলে মনে হয় কিছু বলবি? ফটো মালা। ও, মায়ের ফটোতে মালা দিবি? এই বাগানে ফুল আছে, এই ফুল তুলে নিয়ে মায়ের ফটোতে মালা দে। রাজা বাবু! রাজা বাবু কিছু বলবে না, আমি ওকে বুঝিয়ে বলে দিয়েছি। কিন্তু কোনো ভয় নেই, কোনো ভয় নেই। জামাই বাবু এখানে কি হচ্ছে? এখানে একটা জরুরি কাজের কথা হচ্ছে, আর আপনি একটা পাগলের সঙ্গে আরম্ভ করলেন ছেলে মানুষই। এই 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 শুয়ার,
ভাগ ভাগ এখান থেকে। যা যা যা, যা বাবা, যা 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 যা। তুই দেখছিস না আমরা এখানে কাজ করছি, বাগানে ফুল তুলে নিয়ে আনগে। যা 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 যা। ঈশ্বর জমিটার উপর আমি একটা স্কুল করেছি, ব্যক্তিগত কাজের জন্য আমি ঘরটা করিনি। গরিব প্রজাদের প্রজারা উচ্ছন্ন যাক, স্কুলে প্রয়োজন হলে আমরা করে দিব, এ নিয়ে তোমাকে মাথায় ঘামাতে হবে না। এরকম প্রতিশ্রুতি আপনারা বহুবার দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কাজের কোনো পরিবর্তন হয়নি, আর হবে বলেও মনে হচ্ছে না। শুনলেন জামাই বাবু, ইতোটার কথা শুনলেন? কাজ করেছেন আগে কিন্তু ঘরটা আপনি ভেঙে দেবেন। কাল পর্যন্ত আপনাকে সময় দেওয়া হলো, কালকের মধ্যে যদি আপনি ঘর ভেঙে না দেন আমার লোক গিয়ে ভেঙে দিয়ে আসবে। হুজুর, আবেদন নিবেদন নয়, এ আমার আদেশ, কোনো অনুগ্রহ নয়। জমিদার বীরেন্দ্র নারায়ণ বেঁচে থাকতে প্রজাদের এই ধ্বজা কোনোদিন সে সহ্য করবে না। অতীতেও পারে নাই, বর্তমানেও পারে নাই, ভবিষ্যতেও সে করবে না, মনে থাকে যেন। আমরা নরকের ঘৃণ কৃমিকীট। ম্যানেজার বাবু, মুখের কথায় তোমাদের সায়স্তা করা যাবে না, চাবুকের ভাষায় তোমাদের সঙ্গে কথা বলতে হবে। কুকুরকে সায়স্তা করতে হলে মুগুর চাই, মুগুর। আপনি আমাদের মানুষ ভাবি না, বুঝলে সদানন্দ, মানুষ ভাবি না। আমার চোখে তোমরা জন্তু জানোয়ার। কাল পর্যন্ত সময় দিয়ে গেছে জামাই বাবু, এর মধ্যে যদি ঘরটা ভেঙে না দাও চাপকে তোমার পিঠের চামড়া তুলে নেব। হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। এই সদানন্দ বহুত বহুত হুঁশিয়ার। বাবুদের চোখে আমরা জন্তু জানোয়ার, অথচ যে শাসাবুসারা কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছে সভ্যতার বুনিয়াদ, ওদের কথা কেউ হচ্ছে না, কেউ না, কেউ না। বল, বল সোয়ার, আমার ফুল গাছের হাত দিবি কিনা? আমার সেই শখের ফুল গাছে তুই হাত দিয়েছিস, আমি তোকে জ্যান্ত মাটিতে পুঁতে উড়েন উড়েন আস্তে করে উড়েন। মরে যাব রাজা বাবু, আমি মরে যাব। চুপ করে আছিস? তোকে আমি নিষেধ করেছিলাম আমার ওই বাগানে তুই হাত দিবি না। বাবা বলেছে ফুল ছিটতে। ফটোতে মালা দিবি বলে ফের যদি আমার বাগানে হাত দিস তোকে আমি বল ছুটে রে যা। সাবধানে ছুটে রে যা, সাবধান। আবার যদি ওর গায়ে চাবুক মারো
আজ একটা বিদে খিচ্ছিরে কাণ্ড হয়ে যাবে। চলো চলো, ওকে তুমি মারবে। রামু হ্যাঁ, ও কি এ বংশেই কেউ নয়, ও কি বাড়ির করে বেঁচে এসেছে নাকি তোমার গায়ে রক্ত আর ওর গায়ে কি ইঁদুর বাগানের পেট? তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস রামু? এ তুই যখন ধরো তাহলে ওই জানোয়ারটাকে বেঁধে রাখলেই পারিস। ফের যদি আমার বাগানে হাত দেয় ওকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। যা, তুই যদি ভেবে থাকিস ওকে তুই শিখণ্ডিত রূপে দাঁড় করিয়ে এই সম্পত্তির ভাগ আদায় করবি, এ তোর আকাশ কুসুম কল্পনা। আর যদি বেঁচে ভেবে থাকিস ওই হাবাটাকে আমার ভাই রূপে স্বীকার করাবি, তাও তোর বুকাবি। মনে রাখিস এই চন্দন চৌধুরী বেঁচে থাকতে কোনো দিন না। কেন কেন ওর ফুল গাছে হাত দিতে চা? তোকে মানা করে দিয়েছি। ওর কোনো জিনিসে তুই হাত দিবি না। বাপ বাপ বলে বাগান থেকে ফুল তুলে আন। হ্যাঁ, বাপ নয় বাপ নয়, ও একটা কষাই। বাপ যদি হতো আজ তোর এমন অবস্থা কি হতো? অথচ তোর মা বেঁচে থাকতে প্রতিশ্রুতির ফুল ছড়িয়ে উড়িয়ে তো না না, ভগবান নেই। হ্যাঁ, আজ ভগবান যদি থাকতো আবার আমি এখানে থাকবো না রামুদা, আমি আমার মার কাছে চলে যাব। এখানে আমাকে কেউ ভালোবাসে না, সবাই শুধু আমাকে মারে। কেন কেন আমাকে মারবে? বিচার নেই। আমার মা নেই, বাবা নেই, কেউ নেই, বাবা, এই দেখ এই দেখ, দেখো এই দেখুন না, এই দেখুন না মুদা, ভালো একটা জামা নেই আমার। খিদে পেলে ওরা আমাকে খেতে দেয় না, বলে বলে বড় বেটাকে রাগ করতে থাকবো না, থাকবো না রামুদা, আমি এখানে থাকবো না রামুদা, আমি আমার মার কাছে চলে যাব।
আমার মায়ের কাছে যাবো। আমার মায়ের কাছে বিচার নেই, ভগবানের বিচার নেই। যে ছেলে সোনার চাবি মুখে জন্মেছিল আজ তার এমন দুর্দশা হবে কেন? দ্বিতীয়বার বিয়ে করলে যে মানুষ এমন হয়ে যায় এই আমি প্রথম দেখলাম, এই প্রথম দেখলাম। ঝগড়াঝাটি না করে ঘরটা ভেঙে দেওয়াই উচিত মাস্টার সাহেব। না পাচু, অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করবো না। আমি তো কোনো অন্যায় কাজ করিনি, জায়গাটা দীর্ঘদিন থেকে পড়ে আছে। কিন্তু মাস্টার মশাই, আমি যদি নিজের জন্য ঘরটা করতাম নিশ্চয়ই আমি ভেঙে দিতাম। গরিবের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে, তাতে কেন ওরা বাদ ছাড়বে? কথা কি জানেন মাস্টার মশাই, ওরা ধনী, অর্থের অহংকার আর শক্তির বলে ওরা আমাদের মানুষ বলে গণ্য করছে না। ওদের চোখে আমরা বাংলার চাষি মুসরা মানুষ হলাম জন্তু জানোয়ারের চেয়ে স্বামী। এই বৈষম্যের প্রতিবাদ করতে হবে বাচু, ওদেরকে বুঝিয়ে দিতে হবে ঐশ্বর্যে মানুষ মামার মাপকাঠি নয়। প্রতিভা শুধু ধনীর ঘরে জন্মায় না, গরিবের ছেলে মেয়েরা সুযোগ পেলে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হতে পারে। কিন্তু মাস্টার মশাই, আর বাংলা পরিশ্রম করে তোমরা করে তুলেছে সভ্যতার বুনিয়াদ, অথচ তোমাদের কথা কেউ ভাবছে না, তোমাদের কথা কেউ ভাবছে না। তোমাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, নেই মাথা গুঁতবার রাস্তা না। এর প্রতিকার চাই বাঁচু, এর প্রতিকার চাই। নাই 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 প্রতিকার, প্রতিকার ও নাই প্রতিকার, নাই 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 প্রতিকার, নাই প্রতিকার। পেটের আগুন নিভিবে না হয়, ঘুচিবে না হাহাকার, নাই প্রতিকার।
থেকে গ্রামান্তরেই ঘুরছি মাস্টার মশাই, ঘুরেছি শহরে বন্দরে নগরে, দেখেছি শক্তিমানের আস্ফালন আর দরিদ্র মানুষের বুক ফাটা কান্না। এই কোনো প্রতিকার নেই, এই বৈষম্য যুগ যুগ ধরে চলেছে, চলবেই। পেটের আগুন নিভিবে না, ঘুচিবে না, নাই প্রতিকার, নাই 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 প্রতিকার, নাই প্রতিকার, নাই 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 প্রতিকার। নাই প্রতিকার। সত্যি সত্যি প্রতিকার নেই মাস্টার মশাই। জমিদার যোদ্ধার আর ওই মহাজনদের কবলে আমাদের বাংলার হতভাগা চাষিদের মুক্তি নেই মাস্টার মশাই, মুক্তি নেই। আমি অনুরোধ করছি মাস্টার মশাই, ওই স্কুল ঘরটা আপনি ভেঙে দিন। কি হবে ওদের সঙ্গে বিবাদ করে? আইন, আদালত, কোর্ট, প্রশাসন ওদের সহায়, থানা পুলিশ ওদের হাতের কবজায়। আজকের এই শোষিত শাসিত সমাজে ধনীদের 7 গুণ মাপ মাস্টার মশাই, 7 গুণ মাপ। আপনার আমার কথা, ওদের কর্ণপাত হবে না, কর্ণপাত হবে না। 7 খুন মাপ সে কথা আমিও জানি, তাই বলে কোনো মহৎ কাজ আমরা নিজেদের উদ্যোগে করতে পারবো না। না না না, আমার সিদ্ধান্ত বদল হবে না। হাবিব হাবিব, আমাকে যদি ওদের হাতে লাঞ্ছন মুখ করতে হয় তো আমি তাই মুখ করবো। স্কুল ঘর আমি কোনোদিন ভেঙে দেব না, ভেঙে দেব না। বাবা বাঁচা বলে কার্য সিদ্ধি হবে না, বুঝেছো? চাবুকের ভাষায় এদের সঙ্গে কথা বলতে হবে। এ আমি জানি মামা, বাবার দুর্বল নীতির জন্যই এই সমস্ত ছোট লোকগুলো মাথায় উঠতে সাহস পেয়েছে। আমার হাতে যদি জমিদারি থাকতো 2 দিনের মধ্যে এদেরকে আমি শায়েস্ত করে দিতাম। দিদিকে আমি বলেছি তোমার বিয়ের পরেই সমস্ত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব তোমার হাতেই এসে পড়বে। হুজুর, ঘর নেই তোরা স্কুল ঘর ভাঙেনি বেটা। শুয়ারের বাচ্চা রাজপথটা দেখেছো? জামাই বাবু নিজে হুকুম দিয়ে গেলেন কালকের মধ্যে স্কুল ঘরটা ভেঙে ফেলা যায়। লোকটার নাম কি মামা? সদানন্দ ঘোষ। এই বাড়ি? হ্যাঁ। ডাকো তো বেটাটাকে। রাম কাহার। বলুন হুজুর। দেখি ডাকো। বেটার কত বড় স্পর্ধা। রাম কাহার। হুজুর, দেখো ছোট লোকটা। আমি তাই ডাকছি। আরে ছাদা, আরে ও ছাদা, ঘর মে আসো। মাস্টার মশাই বাড়ি নেই। তুই কে? আগে আমার নাম বিলাস, মাস্টার মশাইয়ের কাছে পড়ি। বড় গরিবের আবার ঘোড়ার রূপ। চাষার ছেলে যদি জজ ব্যারিস্টার হয়, কিন্তু বাপু আমরা জমিদার গুলো কি করব? সদা বেটা কোথায় গেছে জানি না, নিশ্চয়ই শুয়োরের বাচ্চা ভয়ে পালিয়ে গেছে। আপনি গালাগাল দিচ্ছেন কেন? কি বললি? গালে দিচ্ছেন কেন? কি বললি? তার অবস্থা এক্ষুনি আসবে, যা বলবার যা। কার সঙ্গে কথা বলছিস তুই জানিস? দেব দেব নাকি?
শুয়োরের বাচ্চাকে আচ্ছা করে জুতিয়ে গাল দিচ্ছেন কেন আপনি? তবে রে শুয়োরের বাচ্চা, আহ! 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 বাবা আচ্ছা করে লাগাও, এই ছোট লোকগুলো যেন কোনোদিন মাথা চাড়াতে উঠতে না পারে। বড় বড় বলি শিখেছ, জানো আমি কে? Shut up! কি বললে তুমি? কি বললেন? অভদ্রের মতো ব্যবহার করলে কান ধরে ভদ্রকে তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? মামা, ওকে চুপ করতে বলো, নইলে ওকে আমি এমন শিক্ষা দেব। শিক্ষা দেবে? হ্যাঁ, তোকে আমি শিক্ষা দেব। তোর মতো বদমাইশ মেয়ে মানুষটাকে। মেয়ে মানুষ নয় তোর, বলো ভদ্র মহিলা। কি বললি? আমি একটা শিক্ষিত রূপে জানোয়ার। তবে রে শয়তানি, আমি যদি তোর মুখ ভেঙে না দিচ্ছি তবে আমার নাম চন্দন চৌধুরী না। মারো, মারো জুতো, মারো বলছি। কি হলো? মারো, আমিও দেখতে চাই তুমি কোন হাত দিয়ে আমাকে জুতো মারবে। মামা, ওকে চুপ করতে বলো মামা, আমার শরীরটা জ্বলে যাচ্ছে। আমি যদি অপমানের প্রতিশোধ নিতে না পারি তাহলে আমিও সেই শুভ দিনের প্রতীক্ষায় বসে থাকবো। অর্থ আর ভুয়া অভিজাত্যের অহংকারে যারা মনুষ্যত্বকে প্রতিদলিত করে চলেছে, আমি তাদেরকে মানুষ বলে গণ্য করি না। দামি দামি জামা কাপড় পরলেই মানুষ হওয়া যায় না। এতদিন তোমরা মুখ বুজে সহ্য করেছো বলে ওদের সাহস বেড়ে গেছে। লাঠির বদলে লাঠি মারো, বন্দুকের জবাব দাও বন্দুকের মুখে। এক ঘুষি মারলে 10 ঘুষি ফিরিয়ে দাও, তবেই দেখবে মন্ত্রের মতো কাজ হবে, মন্ত্রের মতো কাজ হবে। মামা, এই মেয়েটাকে রে? আগে হুজুর, মাস্টার মশাইয়ের মেয়ে। সদানন্দের মেয়ে। এত বড় স্পর্ধা একটা ভিখারি স্কুল মাস্টারের মেয়ের চন্দনের কান ধরে ভদ্রতা শেখাতে চায়। আগে হুজুর, ইন্দ্রাণীদি বাংলার বাইরে মানুষ হয়েছে, মামাদের বাড়ি ভাগলপুর, সেখানে থেকে বিয়ে পাশ করে এসেছে। বাংলাদেশের মেয়েদের মতো কাব্যর মেয়ে ইন্দ্রাণীদি না, ইন্দ্রাণীদি না, ইন্দ্রাণীদি না। অপমানে আমার সমস্ত দেহ জ্বলে পড়ে ছাই হচ্ছে যাচ্ছে বাবা। যেমন করেই হোক এই অপমানের প্রতিশোধ নেব। বার চন্দন, হুকুম তুলছে মালিক। তুমি প্রস্তুত থাকো, স্কুল ঘরটা ভেঙে দিয়ে এসো রাম কাহার। তা কেউ যদি বাধা দেয় তা আমি দেখব, আর সেই সাথে সদানন্দের মেয়েকে চুলের মুঠি ধরে তুলে নিয়ে এই জমিদার বাড়িতে আমি দেখব ওর কত জামা। চলো বাবা। বার চন্দন। আরে চলবেই তো, একটা ছোট লোক ভিখারি চাষার মেয়ে বলে কিনা চন্দনের কান ধরে ভদ্রতা শেখাবো। এই যা। শালা হুজুর, ভাবতে কেন নাম কাহার, আমি তো তোর সঙ্গে থাকা গা, কেউ বাধা দিতে আসে গা, পিটিয়ে মেরে ফেলে গা।
बुझा लाके 10,000 पुलिस के देगा बुझा साला हमरा संगे मामदोबाजी देखाई देगा आज ही देखाई देगा बुझा साला हमरा संगे मामदोबाजी आज ही देखाई देगा हम कहर आज ही तू देखाई देगा শালা হুজুর বলেছেন দেখায় দেখা ঘন্টা দেখায় দেখা গালি শুরু হয়ে গেল আরে পাগেগা চাচা আপন জান বাঁচা চাষার মেয়ের আমার ছেলের কান ধরে নাকি ভদ্রতা শেখাতে চায় উত্তেজিত হচ্ছ কেন প্রভা? থামো তুমি। তোমার এই দুর্বলতার জন্যই আজকাল ছোট লোক চাষাগুলো একেবারে মাথায় চড়ে বসেছে। মুখের কথায় ওরা শান্ত হবে না, বুঝতে পেরেছো? ওদের জব্দ করতে হলে চাই পড়া চাবুক। কে মুশকিল? জমিদারি চালাবার যোগ্যতা তোমার একেবারে হারিয়ে গেছে। এবার তুমি একেবারে অবসর নাও। সম্পত্তি যার সবকিছু দায়িত্ব সবাই চন্দনার পুলকের নামে তুমি লিখে দাও। ওরা হচ্ছে ছেলে মানুষ। বাজে বকো না তো, ছেলে মানুষ। চন্দন এই 24-এ পা দিয়েছে, মেয়ে হলে না এতদিন 4 ছেলের মা হতো। শোনো, এই মাসেই তুমি ওদেরকে চার্জ বুঝে দিয়ে অবসর নাও। আমার দিনগুলি কি করে কাটাবো প্রভা? কেন কেন কি করে কাটাবে? কেন হরিনাম করে কাটাবে? প্রভা, শাস্ত্রে আছে পঞ্চাশোর্ধ্বে বনং বজন্তি। এখন তোমার কাশিতে গিয়ে হরিনাম হরিনাম করা উচিত। দুর্বল চিত্তের পুরুষগুলোকে আমি একেবারে 2 চোখে দেখতে পারি না, বুঝতে পেরেছ? আমি 2 চোখে দেখতে পারি না। কিরে হাবা, কিছু বলবি? সবাই নতুন কাপড় পরেছে, আমাকে দিলে না কেন? সে কি প্রভা? কি এই পুজোর ভিতরে সকলে নতুন কাপড় পরবে আর হাবাকে দাওনি? বেশি বকিও না তো তুমি আমাকে। রাধুনি হরি আর ওর জন্য একই কাপড়ের এই শার্ট আমি কিনে দিয়েছি। ও মাতা নাকি বাবুর পছন্দই হয়নি, নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছে। এমনি দেখতে হাবা, আসল জ্ঞানের নারী, একেবারে টনটনে। কিরে হাবা, কি বলেছে তোর মা? জামা কাপড় নাকি নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছে? কাপড় না, ছোট রাজা ভালো খাবে, দামি দামি কাপড় পরবে, আর আমার বেলায় মোটা কাপড় এনেছে। হাতি মোটা কাপড় এনেছে আমার জন্য। আমার মানে বলে কে বলে? কে বলে? তোমার ছেলে আবা। ও মা, জ্ঞানের নারী একেবারে টনটনে। পেটে চন্দনের উপরে এখন ওর হিংসে। কিসে আর কিসে? তোমার শিশে। কিন্তু প্রভা, কি? চন্দন, আমার চন্দন ভালো খাবার ভালো পড়বার জন্য জন্মেছে।
ওদের হোম হিংসা করে কি করবো? ছোট রাজা ভালো খাবে, ভালো পড়বে, আমি বুঝি চাঁদ বিক্রি বাবা, ভালো একটা কাপড় পাবো না কেন? কেন? মানে বলে তোমরা যা খুশি তাই করছো। আমার মা থাকলে কেউ আমার গায়ে হাত দিতে পারতো না, কেউ আমার গায়ে হাত দিতে পারতো না, কেউ আমার গায়ে হাত দিতে পারতো না, কেউ আমার গায়ে হাত দিতে পারতো না। সেই প্রভা, এই রাধুনি যে কাপড় পরবে সে কাপড় কি আমার আবাও পরবে? ও কি বংশের কেউ নয়? না, কিন্তু 25 বছর আগে যে প্রতিশ্রুতি তুমি আমাকে দিয়েছিলে, কি তা তোমার মনে আছে? আমি হ্যাঁ, তুমি রাধা মাধবের বিগ্রহের সামনে তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে, আমার যদি ছেলে হয় তাহলে এই বিষয় সম্পত্তির একমাত্র অধিকার হবে সেই ছেলে। কি মনে আছে তোমার? মনে আছে প্রভা, মনে আছে। কিন্তু যাক, মনে আছে তাহলে। তরুণী পত্নীর মনে জোগাবার জন্যে প্রতিশ্রুতির ফানুষ অনেকেই দিতে পারে, আজ সেগুলো মনে থাকে না। মনে থাকবে কেন? কেন থাকবে না আমি তা জানি, কারণ এই পুরুষগুলো হচ্ছে অকৃতজ্ঞ, বেঈমান। ভুল করেছি আমি, দ্বিতীয় বিবাহ করে মহা ভুল করেছি। না 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 না, ভুল হয়তো আমি করিনি। হাবাটা নির্বোধ এই চন্দনী বংশের নাম রক্ষা করবে। নমস্কার হুজুর। নমস্কার। আপনি আমাকে সংবাদ পাঠিয়েছেন? হ্যাঁ, আপনার মেয়ে আমার ছেলেকে অপমান করেছে। আগে ছেলে মানুষ, আমার ছেলে ভদ্র শিক্ষিত, উচ্চ শিক্ষিত বলে অপমান হজম করে চলে এসেছে। অন্য কেউ হলে ওই সেই মুহূর্তে আপনার মেয়েকে চরম অপমান করত। আগে ছোট বাবু নাকি অকথ্য ভাষায় গালাগাল করেছে। থামুন, বাজে কথা একদম বলবেন না। আমার ছেলেকে আমি ভালো করেই চিনি। আমি চাই আপনার মেয়ে আমার বাড়িতে এসে চন্দনের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিক। কিন্তু ইন্দ্রাণী, ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রভা, আমার ইচ্ছা সর্বগুণ সম্পূর্ণ ওই মেয়েটি আমার ঘরের পুত্রবধূ হয়ে আসুক। কে বলছো, কে বলছো প্রভা? ঠিকই বলছি। তোমার কি মতি ভ্রষ্ট হয়েছে? আমার পুত্র বধূ হয়ে আসবে চাষির ঘর থেকে। যদি যোগ্যতা থাকে আসতে অসুবিধা কি? দরিদ্র হলো ওরাও তো মানুষ। কিন্তু আপনার মতামতটা আমি কিন্তু এখনো জানতে পারিনি।
আমার ছেলেকে বিয়ে করে আপনার মেয়ে অসুখী হবে না? আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন? পরিহাস? আমি দিন দরিদ্র স্কুল মাস্টার, আমার মেয়ে আপনার পুত্রবধূ হবে একে কথা যে আমি ভাবতেও পাচ্ছি না। কেন? 3 দিন পরে একটা লগ্ন আছে, সেই লগ্নেই আপনি সবকিছু ব্যবস্থা করে ফেলুন। টাকা পয়সার জন্য আপনাকে কিছু ভাবতে হবে না। আমার সেরেস্তা থেকে, আমার নাম করে সেরেস্তা থেকে 1000 টাকা আপনি নিয়ে যাবেন। তুমি এখনো ভেবে দেখো প্রভা। ভেবেছি, না ভেবে আমি কোনো কাজ করি না। যে মেয়ে জমিদারের ছেলের কান ধরতে পারে তার যোগ্যতার পুরস্কার দেওয়া আমাদের উচিত। আমি তাহলে ফেরেশতা থেকে টাকা নিয়ে যান, আর স্কুল ঘরটা যদি ভেঙে দিয়ে থাকে আপনি সারিয়ে নেবেন। সেই চরিত্রবান না জয়ন্ত মনুষ্য, কোথায় আপনার কঠোর শাস্তি হবে তার পরিবর্তে পেলেন অভাবনীয় সম্মান, অভাবনীয় সম্মান। আমি সত্যি এতটা প্রত্যাশা করিনি। ইন্দ্রাণী, আমার ইন্দ্রাণী জমিদারের পুত্রবধূ হবে, এই যে কল্পনারও বাইরে। মানুষের উপরটা দেখে সত্যি বিচার করা অন্যায়, অন্যায়। এই এই শুয়ার, তুই আমাকে যখন তখন চাবুক মারিস কেন? আমাকে আব্বা বলিস কেন? এখন যদি আমি তোকে আচা করে যেতে দেই, বাবুর হাসি দেখো না। দাঁড়া দাঁড়া শুয়ার, হাসি বার করছি। ভাইয়া বদমাস কোথাকার, বড় বয়স পড়নে ছেড়ে তেনা কোন ভূতায় তুই ঝুপ পড়েছিস? ভাইয়া বদমায়ের মাপো 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 মুখে লাথি। পাপুরি ছুটে যা, কপনা কপনা আর করবি না। অনেক ক্ষমা করেছি ছোট লোক, তুই আমার ভাই, আমি আমার বংশের প্রতিনিধি বিয়ে দিয়ে এই জমিদারি আমার চাই। কোনদিন আমার ফটোতে তুই লাথি মারবি? বল। পাপড়ি
তারপরে ছোট রাজা তোকে আমি মেরেই ফেলবো। চল, তোকে আমি তারপরে তোমাকে আমি বলে দিচ্ছি বাবা, কাল থেকেই জানোয়ারটার পায়ে যদি ছেকল বেঁধে না রাখো, আমার হাতে ও যেন কোন দিন মরে যাবে। অযথা তুমি একটা পাগলের জন্য স্নেহ মমতা তুমি বৃথা দিচ্ছ বাবা। এত মার খায় তবু লজ্জা হয় না এই শহরে। হাতে পায়ে ছেকল লাগিয়ে ওকে তুমি ঘরের মধ্যে আটকে রাখো, তা না হলে ও আমার হাতেই তোমাকে বলে গেলাম বাবা। আপনার আমি এখানে থাকবো না বাবা, এখানে কেউ আমাকে ভালোবাসে না বাবা রে, ছোট লাজা মারে বাবা মারে, এই আমার হাতের মধ্যে গরম জল ঢেলে দাও। কি করেছি আমি, ওদের কি করেছি বাবা? আমার মনে বলে আমার যা খুশি তাই করবে, বাস থাকলে থাকবো না, আমি এখানে থাকবো না বাবা, আমি এখানে থাকবো না, আমি আমার মার কাছে চলে যাবো, আমি আমার মার কাছে চলে যাবো, আমি আমার মার কাছে চলে যাবো, আমি আমার মার কাছে চলে যাবো। শান্তি, শোক কোথায়? কি ব্যাপার চৌধুরী সাহেব, শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে ডাক্তার, কিন্তু মনের শান্তি হারিয়ে ফেলেছেন তাই না? ও বয়স বাড়লে নানা উপসর্গ জুটে, এত এই বয়সে। আচ্ছা ডাক্তার, বলুন 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 বলুন। আপনি 5 বছর বয়স থেকে আমার চিকিৎসা করেছেন, হঠাৎ ওর বুদ্ধি নষ্ট হলো কি করে? দেখুন চৌধুরী সাহেব, জন্মেবার কয়েক মাস পরে ওর কঠিন অসুখ হয়, সেই অসুখেই তার মাথার মস্তিষ্কের কোষগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। আমার ভালো হওয়ার কোনো আশাই নেই। যে ছেলে 5 বছর বয়স থেকে ইংরেজি কবিতা আবৃত্তি করত, ইংরেজিতে নাম লিখতে পারত, হঠাৎ ওর বুদ্ধি নষ্ট হলো কি করে? আমার জন্য চাবুক আমার অহরহ পিঠে পড়ছে ডাক্তার, আমার
অবহেলায় ওর জীবনটা ব্যর্থ হয়ে গেছে। যৌবনের নেশায় আমি অন্ধ হয়েছিলাম, তাই আবার দিকে আমি দৃষ্টি দিতে পারি নাই। এ আমারই কর্মফল, এ আমারই কর্মফল, এ আমারই কর্মফল, 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 কর্মফল। বিষাত্মক হিংসার ছন দিয়ে আমার স্মৃতি শক্তি আমি তিলে তিলে নষ্ট করে দিয়েছি। তার বিনিময়ে পেয়েছি প্রচুর অর্থ, আর পেয়েছি মস্তা চিত্তনে কর্মবস্তা ও প্রভা সয়েতি। তার মশাই বিলাস, এ বিয়ে আমি মানি না, মানবো না। আমি আবার আমার ইন্দ্রাণীর বিয়ে দেবো, না হয় গলায় কলসি বেঁধে আমি গলার জন্য ডুবিয়ে দেবো। মাস্টার মশাই, আমার বুকটা চলে যাচ্ছে বিলাস। আমি স্বপ্নেও ভাবিনি ইন্দ্রার মতো মেয়ে একটা জানোয়ারের হাতে পড়বে। বিয়ে যখন হয়েই গেছে, না বিলাস, এ বিয়ে নয়, এ হচ্ছে বিয়ে নামে প্রবঞ্চনা। ওই জমিদার দেবেন্দ্র চৌধুরী আমার সঙ্গে প্রবঞ্চনা করেছে। ইন্দ্রা আমার কাছে থাকবে বিলাস। আমার যদি একটা অক্ষম পঙ্গু ছেলে থাকতো, তাকে আমি খাওয়াতাম না। মাস্টার মশাই, চলে যাচ্ছে বিলাস, আমার বুকটা চলে যাচ্ছে। তুই আমাকে একটু বিষ এনে দিতে পারিস বিলাস, একটুখানি বিষ। আমি হেরে গেলাম রে বিলাস, অশুভ পশু শক্তির কাছে আমি হেরে গেলাম। কাঁদবেন না মাস্টার মশাই, কাঁদবেন না। এরই নাম বোধহয় বিধিলিপি। বিধিলিপি নয় বিলাস, বিধিলিপি নয়, এ হচ্ছে মানুষ নামক পশুদের ঘিলু ষড়যন্ত্র। আমার ইন্দ্র জীবনটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সকল পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করেছে। কিন্তু আমি তা কখনো হতে দেব না রে বিলাস। পশু শক্তির চাবুকের তলায় আমি মাথা নত করতে না। মরতে হলে আমি মাথা উঁচু করে মরবো বিলাস। তবু ওই দেবেন্দ্র চৌধুরীর ফাঁস আমি গলায় মরবো না, গলায়। বাবা, ছিঁড়ে ফেল এই বাবা, তুই ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল। আমি মানি না, মানবো না, আমি মানবো না, মানবো না। বাবা, ওরে ইন্দ্রা, তুই এখনো কুমারী, এর নাম বিয়ে নয়। তোর মতো মেয়ের সঙ্গে এই জানোয়ারটার বিয়ে হতে পারে না। আমি আবার তোর বিয়ে দিব ইন্দ্রা। আর বিয়ে যদি আমি না দিতে পারি, চিরকাল তুই আইবুড়ো হয়ে থাকবি। শাস্ত্র মতে ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে বাবা। ধর্মের চোখে সমাজের কাছে আমি আইনত আর স্ত্রী। তুই বুঝতে পারছিস না রে হতভাগী, তুই বুঝতে পারছিস না। ও মানুষ নয়, ও মানুষ, তুমি জানোয়ার।
না বাবা, ইন্দ্র, আমি সীতা সাবিত্রী দয়মন্তী দেশের মেয়ে, তাদের আদর্শেই আমার আদর্শ বাবা। তুমি তো জানো বাবা, বেহুলা মৃত স্বামীকে নিয়ে সাগরে ভেসেছিল। এই ভাবাবেগ নিয়ে কাব্য নাটক রচনা করা যায় রে ইন্দ্র, কিন্তু বাস্তব জীবনে কোনদিন সম্ভব না রে, কোনদিন সম্ভব না। দুদিনই তুই হাঁপিয়ে উঠবি। বোধহয় উঠবো না বাবা। ইন্দ্র, সারাটা জীবন তোর চোখের জল ফেলতে হবে। কাঁদবার জন্য ইন্দ্রাণীর জন্ম হয়নি বাবা, জীবন তোমার দুর্বিষহ হয়ে উঠেছে দিদি। সেই দুর্বিষহ জীবনের মাঝে দাঁড়িয়ে আমি ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করব, এই করেছো ভালো নিঠুর, এই করেছো ভালো, এমনি ভাবে হৃদয়ে মোর তীব্র দাহন জ্বালো। ইন্দ্র, তুই মর হতভাগী, তুই মর। বাবা আমার আর কি, আমার আর কি, তুই মর, তুই মর হতভাগী, তুই মর। বাবা আজ থেকে আমি মনে করবো ইন্দ্র বলেও মর কেউ ছিল না, কেউ না, কেউ না। বাবা আমার কত স্বপ্ন ছিল তোকে বিয়ে দে, আমি একটু শান্তিতে নিঃশ্বাস ফেলবো। আমি হেরে গেলাম রে ইন্দ্র, অশুভ পশু শক্তির কাছে আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। বাবা ওরে ভালো জোরে ঘর বেঁধেছি, আগে বুঝি না অনেক সে শূন্য পেলাম, কাঁদি বসে বালু চরে ঘর বেঁধেছি, বালু চরে ঘর বেঁধেছি, আগে বুঝি না অনেক সে শূন্য পেলাম, কাঁদিয়া মরিচিকার পিছে পিছে জলের আশায় ছুটলাম মিছে, মরিচিকার পিছে পিছে জলের আশায় ছুটলাম মিছে, মরুবিনে জলে আমার, মরুবিনে জলে আমার অন্তর পুরি ছাই, আগে বুঝি না আমি, আগে বুঝি না, আগে বুঝি না আমি, আগে বুঝি না। আশা ছিল দেব পারি সোনার
দেশে স্বপ্ন পুরি আশা ছিল দেব পারি সোনার দেশে স্বপ্ন পুরি পথ হয়ে ভুল হারাই পথ হয়ে ভুল হারাই ভেসে ভেসে যায় আগে বুঝি নাই আমি আগে বুঝি নাই আগে বুঝি নাই আমি আগে বুঝি নাই বালু চরে ঘর বেঁধেছি বালু চরে ঘর বেঁধেছি আগে বুঝি নাই অনেক চেয়ে শূন্য পেলাম কাঁদি আমি তাই অনেক চেয়ে শূন্য পেলাম কাঁদি আমি তাই অনেক চেয়ে শূন্য পেলাম কাঁদি আমি ওরে বাবুরে মনরে মনরে দিদি হ্যাঁ বলো বিলাস। রাত্রে চলে যাবে? হ্যাঁ বিলাস, বাবার মনের অবস্থাও ভালো না, আর ওরাও যখন আমাকে নিয়ে যেতে চাইছে। তোমার মনোবলের প্রশংসা করছি দিদি, অন্য কোনো মেয়ে হলে কেঁদে ভাসিয়ে দিত। বিলাস, ভগবানের কাছে প্রার্থনা করছি তোমাদের দুজনের চলার পথ শুভ হোক, শুভ হোক, শুভ হোক। বিলাস, নাম কি তোমার? কি হলো, চুপ করে রইলে যে? নাম কি তোমার? আমার নাম হ্যাঁ তোমার নাম। আমার নাম হাব্বা। ওটা আবার নাম হয় নাকি? ভালো নাম নেই? থাকবো না কেন? থাকবো না কেন? কিন্তু নাম তো আমাকে কেউ ডাকে না, সবাই আমাকে হাব্বা বলে ডাকে। ওই ছোট লাজা, ছোট লাজা, ছোট লাজা আমাকে বলে গাধা। কে বলেছে তুমি গাধা? কেন? ও হরি, তাও জানো না? ছোট রাজা হচ্ছে আমার ভাই, সবাই তাকে জমের মতো ভয় করে। চাবুক দিয়ে এমন মাপে না, মেরে মেরে একেবারে লাট পাঠিয়ে দেবে। ছোট ভাই তোমাকে মারে? পারে, মাপবে না, মাপবে না। আমি তো আসতো গাধা। কে বলেছে তুমি গাধা? কেন? মা বলে, মামা বলে, ছোট লাচা বলে, এমনকি রাধুনি হরিটা আমাকে বলে। কি বলে? আমি একটা আস্ত গাধা। জানো জানো আমার মাথায় নাকি ষাঁড়ের গব্ব। তুমি লেখাপড়া একদম জানো না? জানবো কি করে, জানবো কি করে? আমি নাকি ছোট্টবেলায় 10 জন মাস্টারকে ফেল করে দিয়েছি, অথচ অথচ ওই নামদা বলে আমি নাকি 5 বছর বয়সে আমার নাম ইংরেজিতে গাড় গাড় করে লিখতে পারতাম। তুমি পড়বে আমার কাছে? না বাবা, পড়ানো পেলে তুমি আমাকে মারবে। ওসব ওসব আচ্ছা, আমি মারবো না, তুমি পড়বে আমার না কাছে? না না, ওকে হ্যাঁ ও কথা অনেককেই বলে। প্রথম বলে মারবো না, মারবো না, মারবো না,
তারপরে পড়াটা পেলে একেবারে মেরে লাটু নিয়ে দেবে। না বাবা, আমি পড়বো না, আমি পড়াশোনা আমার দরকার নেই। এই দেখো না, এই দেখো না, কালো ছোট রাজা আমাকে জুতো পিটো করেছে। ইস, এমনি ভাবে মারে মানুষকে? বারে, আমি আবার মানুষ নাকি? হ্যাঁ, আমি তো একটা জানোয়ার। তাছাড়া আমার তো মানে মা থাকলে আমাকে কেউ মারতে পারতো না, কেউ মারতে পারতো না। রামুদা ঠিকই বলে, যার মানে তাকে কেউ ভালোবাসে না। কিরে হবা, বউ পছন্দ হয়েছে তো? বাদরের গলায় মুক্তোর মালা। শোনো সুন্দরী, আমার সঙ্গে বিয়ে হবে শুনে তুমি আনন্দে নেচে উঠেছিলে, কিন্তু 7 জন্মেও সেটা পূরণ হবে না তোমার। আর গোটা জন্ম যদি তুমি তপস্যা করো, এই চন্দন চৌধুরীর বাড়ির ঝি চাকর হওয়ার যোগ্যতা তোমার নেই। বাদর কুত্তাকার। কি বললে? কি বললে সোয়ার? আমি বাদর? ও, বিয়ে করে বল ফুটেছে হারামজাদা। দাঁড়াবাজি, বল ফুটাচ্ছি তোকে। ছোট রাজা, পায়ে পড়ি ছোট রাজা, আর বকবো না, আর বকবো না ছোট রাজা। পায়ে পড়ে আর বকবো না, আর বকবো না। সাবধান চন্দন চৌধুরী, ফের যদি তুমি ওর গায়ে হাত তোলো, তাহলে এই চাবুক আমি তোমার পিছে মারবো। মামা, ও আমাকে চাবুক মারবে। মামা, তুই আমাকে চাবুক মারবি? তুই নয়, বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তুমি বা আপনি করে সম্বোধন করতে হয়। মামা, আমি সহ্য করতে পারছি না মামা। ইতরের মতো চাচাবি না। আমি তো এই তোর নয় তো কি মামা। হাবা, চেঁচাবে না বলছি। তুমি অভদ্র হতে পারো, কিন্তু এ পাড়ায় ভদ্রলোক বাস করে। অভদ্রের মতো ব্যবহার করলে কান ধরে ভদ্রতা শিখিয়ে দেবো। এই ছোট লোকটার কান ধরে ভদ্রতা শিখিয়ে দাও। তারা সোয়ার, আমি তোকে দেখাচ্ছি। চল বাড়ি, আমি তোকে দেখাচ্ছি মজা। সাধ্য থাকে তো তুমি এখানে বসিয়ে দেখিয়ে দাও। এই আমি তোমার সামনে ওকে দাঁড় করিয়ে দিচ্ছি। মারো বলছি, মেরে প্রমাণ করে দাও তোমার অসীম ক্ষমতা। এই অপমান তুমি মুখ বুজে সহ্য করবে চন্দন? একটা বস্তির মেয়ে। আমি অবাক হয়ে যাচ্ছি মামা। অবাক হবার এখনো অনেক বাকি চন্দন চৌধুরী। তুমি যদি ভেবে থাকো বঞ্চনার ফাঁদ
ছোট লোকাই শোন, কান পেতে শোন ছোট রাজা। এতদিন আমাকে মেরেছিস, আমাকে গাদা বলেছিস, আমি কিচ্ছু বলিনি। এই এখন আমি বিয়ে করেছি, আমার বইয়ের গায়ে হাত দিতে এলে না তোকে আমি মেরে ঠ্যাং ভেঙে দিব স্যার, ঠ্যাং ভেঙে দিব স্যার, ঠ্যাং ভেঙে দিব স্যার, ঠ্যাং ভেঙে দেব। ভাগিনা, মামা, আমি কি স্বপ্ন দেখছি? আমি জীবিত না মৃত? আবার মুখে শাসনের বলি। বাড়িতে চলো মামা। বাড়িতে চলো ভাগিনা, দুদিনেই টাইট দিয়ে দেবো, টাইট। কিন্তু মন খারাপ করো না ভাগিনা, শরতের মেঘ যত বর্ষায় তত গর্জন হয় না। মন খারাপ করো না, পাখি আমরা খাঁচাই পড়েছি। চলো ভাগিনা, মন খারাপ করো না, পাখি আমরা খাঁচাই পড়েছি। না না মামা না, এই চন্দন চৌধুরী কিছুতেই ওই ছোট লোকের ঘরের মেয়েকে সহ্য করবে না। তাকে এই বাড়ির পুত্র বধূ করে দিয়েছে বাবা, আমি কিছুতেই তা সহ্য করব না। ওই মাস্টারের মেয়েকে আমি জ্যান্ত এবং শঙ্কর চৌধুরীকে জ্যান্ত সমাধি দেব। না বীরেন্দ্র বাবু, 5,000 থেকে দয়া করে আপনি আমাকে মুক্তি দিন। আপনি তো জানেন বীরেন্দ্র বাবু, এক সময় আমার অবস্থা খুবই ভালো ছিল। ভালো ছিল বলেই তো আমি দাবি করছি। কিন্তু বীরেন্দ্র বাবু, চন্দন আমার হীরের টুকরো ছেলে, এমএ পাশ করেছে। স্বভাব চরিত্র সম্বন্ধে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। এক কথায় এই অঞ্চলে ওর মতো ছেলে একটিও নেই। তা আমি অস্বীকার করছি না বীরেন্দ্র বাবু, কিন্তু না সুধাংশু বাবু, নগদ 5,000 দিতেই হবে। তাছাড়া চন্দন হচ্ছে এই হলুদপুর স্টেটের একমাত্র মালিক। এত বড় বিরাট সম্পত্তির মালিক এই বিনা পরে বিবাহ করবে? লোকে যে আমাকে নিন্দা করবে সুধাংশু বাবু। একমাত্র ওয়ারিশ বলেছেন। হ্যাঁ, চন্দনের একমাত্র ওয়ারিশ। কিন্তু আপনার প্রথম পক্ষের একটা সন্তান ছিল না বীরেন্দ্র বাবু? আছে আছে সুধাংশু বাবু, আছে, তবে একেবারে জড়বুদ্ধি সম্পন্ন, ভালো করে কথা বলতে পারে না। যতদিন আছে এই জীবন মৃত অবস্থায় আছে। দয়া করে 2,000 কম করুন বীরেন্দ্র বাবু, এতে আমার ঘর বাড়ি বন্ধক দিতে হবে। এই অনুগ্রহটুকু আমাকে করুন ভগবান, ভগবান আপনার মঙ্গল করবেন বীরেন্দ্র বাবু। কিন্তু কন্যা দায় যে কি জিনিস, যার মেয়ে না আছে সে বুঝবে না বীরেন্দ্র বাবু, সে বুঝবে না। এক সময় আমার আশায় বিষয় সবই ছিল, ভাগ্য দোষে আজ আমি পথের ভিখারি। এই অনুগ্রহটুকু যদি আপনি আমাকে করে। অসম্ভব। 5,000-এর কমে যদি আপনি আমার চন্দনের মতো ছেলে পান, তাহলে আপনার মেয়ের বিয়ে সেখানেই দিয়ে দিন। আমার অবস্থা সেটা দেখবার দায় আমাদের নয়। এই অনুগ্রহটুকু জমিদারের ঘরে সম্বন্ধ করতে হলে অসুবিধা তো একটু হবেই। যদি খোলাতে না পারেন, তাহলে সমকক্ষ ঘরে আপনার মেয়ের বিয়েটা দিয়ে দিন। বড় আশা করে আমি এসেছিলাম। ভগবান আপনাদের প্রচুর অর্থ দিয়েছে। 2-1,000 টাকা কম হলে কিছুই ক্ষতি হবে না। প্রক্ষান্তরে আমার মতো কন্যা দায়গ্রস্ত গরিব। আপনি অযথাই কথা বাড়াচ্ছেন। একটা
দোষ রফা করে নাও প্রভা। উনি বিপদগ্রস্ত বলেই আমার কাজের মধ্যে তুমি কখনো নাক গলাতে আসবে না। কিন্তু 5,000-এর একটা পয়সা কমে আমি আমার ছেলে চন্দনকে কিছুতেই বিয়ে দেব না। আমার ছেলেকে আমি অন্যখানে বিয়ে দেবো। বেশ, বেশ। আপনারা যখন দয়া করতে চাইছেন না তখন 5,000-ই পাবে। জানেন বীরেন্দ্র বাবু, বাড়ি ঘর বন্ধক দিয়ে এইটাকে জোগাড় করতে হবে। একটা ছেলে তাও অসুস্থ। আমার দুঃখ ভগবান বুঝবে না, আমার দুঃখ ভগবান বুঝবে না। আগামী মাসের 5 তারিখে আমার আপত্তি নেই। এর মধ্যে সময় করে একদিন আশীর্বাদটা করে আসবে। চিঠি দিয়ে জানাবেন দয়া করে, নইলে গরিব মানুষ অসুবিধায় পড়ে যাব। আচ্ছা, আমি চলি বীরেন্দ্র বাবু। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। কেন যে এই হাঁ ঘরে ছেলের বিয়ে দিতে যাচ্ছ আমি বুঝি না। বুঝবার চেষ্টা করেছো কোনোদিন? তার মানে কি বলতে চাও তুমি? ছেলে যে মরে গেছে সে খবর কি তুমি রাখো প্রভা? পারো তো খালি শুধু আহ্লাদ করতে। বাজে বকো না। আমার ছেলে তেষ্টায় মরে গেলেও নর্দমার জল কখনো খাবে না। আসলে ওকে তুমি 2 চোখে দেখতে পারো না। দেখো প্রভা, থামো। তোমার স্নেহ মমতার জল যে কোন দিকে গড়াচ্ছে জানতে আমার এতটুকু বাকি নেই। কিন্তু একটা কথা ভালোভাবে তুমি মনে রেখো, দেবতার নয় বিদ্য কখনোই কুকুরের ভোগে লাগবে না। মানুষ যে কেন এই সংসার ধর্ম করে আমি তা বুঝি না। কে সুখ আছে এই সংসারে? ভগবানের কাছে আমি দিন রাত প্রার্থনা করি, ঠাকুর আমাকে মুক্তি দাও, ঠাকুর আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। বসো বসো শোভেন, বসো। না না, বসতে হবে না। তারপর তোমার খবর কি? বউটি মোটামুটি মানিয়ে নিয়েছে তো? হলো। তাছাড়া উপায় কি হবে? হিন্দু ঘরের মেয়ে সম্ভবত ধর্ম বিরোধী হয় শোভেন। তাছাড়া ওর বাপের এমন কোনো সয় সম্পত্তি নেই যে যাতে সেখানে থাকতে পারে। তাই বাধ্য হয়ে সেদিন বিয়ের আসরে মেয়েটিকে দেখলাম। আমার কিন্তু অন্য ধারণা জন্মেছে সময়। কে ধারণা শোভেন? হ্যাঁ, ও মেয়ে কাঁদবার জন্য জন্মায়নি, নইলে পাত্র বদল হয়েছে শুনে চারদিকে কান্নার রোল পড়ে গেল। আমার দিব্য দৃষ্টি দিয়ে আমি দেখলাম। এতটুকু উদ্বেগ বা উৎকণ্ঠা মেয়েটার মধ্যে আমি খুঁজে পেলাম না। হলো। ও হয়তো ব্যাপারটা তখনও বুঝতে পারেনি। না, বুঝতে পেরেছিল। পাড়ার একটি মেয়ে ওর হাত ধরে বলল, উঠে আয় হতভাগী। হলো। তোমার বৌমা দৃঢ় কণ্ঠে কি বলল জানো? বললে, আমি এই প্রবঞ্চনার শেষ দেখতে চাই। 3 তলার দক্ষিণ দিকের ঘর দুটো আমার চাই। ও ঘরে চন্দন থাকে। যেই থাকুক না কেন ঘর দুটো আমার প্রয়োজন। প্রয়োজন? হ্যাঁ, আমার দরকার। দরকার হলেই সব কিছু পাওয়া যায় না। পাওয়ার জন্য আমি চেষ্টা করব।
তোমাকে তো অন্য ঘর ছেড়ে দেওয়া হয়েছে, ও ঘরে চন্দন থাকে। চন্দনের ঘর আমি তোমাকে দিতে পারি না। কেন? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? আমার কাছে তুমি কৈফিয়ত আমি চাইনি বাবা, আমি শুধু জানতে চাইছি একই পিতার ঔরাজ্যত দুটো সন্তান, একজনে খায় পোলাও পরমান্ন আর একজনের পুরা রুটি। ইন্দ্রাণী, একজনের পরনে দামি দামি জামা কাপড় আর একজনের পরনে ছেঁড়া তেনা, একজনের ভয়ে সদা দাস দাসী সম্মত আর একজনের গায়ে রাধুনিকা পর্যন্ত গরম জল ঢেলে দেয়। কেন কেন এই বৈষম্য বাবা? তুমি উত্তেজিত হচ্ছ মা? উত্তেজিতের কারণ ঘটেছে বলেই আমি উত্তেজিত হয়েছি। ভালো সব কিছু তো ছোট ছেলের অগ্র অধিকার, বড় ছেলেকে বংশের কেউ নয়। ছোট লোকের মেয়েটাকে ভালোভাবে বুঝিয়ে দাও। ইচ্ছা হয় ওর খুশি হয় যদি তাহলে নিজের ঘরে থাকুক, না হলে বাড়ি থেকে যেখানে খুশি সেখানে চলে যা। চলে যাবার জন্য আমি এ বাড়িতে আসিনি। শুনেছো তুমি ছোট লোকের মেয়ের কথা? দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই না। উচ্চ বংশের মেয়েরা নাকি শান্ত শিষ্ট, ভদ্রভাবে কথা বলে। তুমি কি মরেছো না বেঁচে আছো? শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? এই ছোট লোকের মেয়েটা কি বলছে? ঘাট ধরে বাড়ি থেকে বার করে দাও। শোনো ইন্দ্রাণী, নিচের ঘরে তিনতলার দক্ষিণ দিকের ঘর দুটো আমার দরকার, কিন্তু আপনার বড় ছেলের জন্য 4খানা ধুতি এনে দেবেন, দুটো গেঞ্জি, দুটো পাঞ্জানি, এবং আপনার ছোট ছেলে মাসে যে হাত খরচ পায় আপনার বড় ছেলেকেও তাই দিতে হবে। তোমার স্পর্ধা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে স্পর্ধা? তাছাড়া আর কি? তুমি নতুন বউ, আবেদন নয়, অনুকম্পা নয়। জানো 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 তোমাকে আমি যে এই বাড়ি থেকে ঘর ধরে বের করে দিতে পারি। বোধহয় পারেন না। ইন্দ্রাণী, এই বাড়ির প্রতিটি ইটের মধ্যে আইনত অগ্র অধিকার আমার। বিবাহিত জ্যেষ্ঠ পুত্রের আইনত অগ্র অধিকার গ্রাহ্য। তুমি আমাকে আইন দেখাচ্ছ? না বাবা, আপনি আমাকে তাড়িয়ে দেবার কথা বলছিলেন কিনা, তাই আমি আপনাকে ব্যাপারটা খোলাখুলি বুঝিয়ে দিয়ে গেলাম। ঠাকুর পর জিনিসপত্র বাইরে রেখে আমি ঘর দুটো নিয়ে নিলাম।